ওকে, আমার মনে হয় এখন শুরু করে দেওয়া যাক, কারণ আমাদের টাইম তো খুব কম আছে। হ্যাঁ স্যার। শুরু করে দিই আমরা। তো আমি আগের দিনের নোটটা আমার যেহেতু শেষ হয়নি, কাজে ওটাকে নিয়েই শুরু করছি। আমার কাছে একটু বড় করে আছে এটা। সবটা আমি এখনো দিইনি, কারণ এটা এখনো আমি একটু এক মিনিট। আহ, এই যে দেখা যাচ্ছে এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ। यस सर, यस सर। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাই, আগের দিন যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে একটা গ্যালাক্সির কম্পোনেন্ট কী কী। আমাদের গ্যালাক্সির কম্পোনেন্ট, মরফোলজি আর কাইনেটিক্স, এই তিনটে প্রথমে শিখতে হবে। তো কম্পোনেন্ট কথাটার মানে একটা গ্যালাক্সির মধ্যে কী কী আছে। তো প্রথমেই গ্যালাক্সির মধ্যে যে কথাটা মাথায় আসে, গ্যালাক্সি মানে কি বলেছিলাম, একটা কনস্টেলেশন অফ স্টার্স, অনেকগুলো স্টার একসঙ্গে আছে। তার মাপও কত এখানে লিখে দেওয়া আছে। ছোট গ্যালাক্সির কত মাপ, বড় গ্যালাক্সির কত মাপ। আমরা সবাই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি। মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারেও আমরা নেই। এটা একটা ধারণা করা হয় যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সেন্টার, সেখানে একটা মাসিভ ব্ল্যাক হোল আছে। এটা সপক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু ডাইরেক্টলি কখনোই ধরা যায়নি। তো যাই হোক, আমি এখানে কম্পোনেন্টগুলো একটার পর একটা আমি এখানে লিখে, যেখান থেকে পেরেছি সেখান থেকে আমি কালেক্ট করে লিখে দিয়েছি। এটা আমার নিজের লেখা নয়, জাস্ট ওয়েব কালেকশন, বই কালেকশন এরকম করে আমি করে দিয়েছি। কারণ অ্যাস্ট্রোফিজিক্সে আমার নিজের লেখার ক্ষমতা খুবই কম আছে। আমি নিজে যেহেতু রিসার্চ করিনি, কাজে এখানে আমাকে নির্ভর করতে হচ্ছে হয় ওয়েব না হয় বই। বইয়ের মধ্যে আমি যে কটা বই লিখেছিলাম, সে কটা আছে, তার মধ্যে লাস্টেরটা পাওয়া যাবে না, কারণ ওটা একটা লেকচার নোট এমএসসিকে দেওয়ার জন্যে। তো ওটা আমার কাছে আছে, কিন্তু আমি শেয়ার করে কোনো লাভ হবে না, কারণ ওটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ওপরে আছে, তার একটা পার্ট আমরা পড়াচ্ছি। দেখবো খুনি, পরে যদি পারি ওটা আমি শেয়ার করে দেবো। আর মাউসের বই যেটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অস্টাইলের বইটা, সেটাও খুব ভালো, যেটা শাহজাহান স্যার রেকমেন্ড করেছেন, সেটাও খুব ভালো। ফ্র্যাঙ্ক শু থেকেও আমি দেখেছি, সে বইটাও আমার খুব ভালো লেগেছে। তো এইগুলো আমি রেফার করেছি, এই তিনটে বই আমাদের কাছে রইলো আর কি। মাউস, ফ্র্যাঙ্ক শু আর অস্টাইল। তো যাই হোক, আমরা আগের দিন স্টার্স নিয়ে পড়েছিলাম। ও, কম্পোনেন্ট নিয়ে একটা কথা বলা হয়নি, যে গ্যালাক্সির মধ্যে কী কী থাকে। প্রথম কথা হচ্ছে স্টার্স। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে স্টেলার রিমেনেন্টস। তার মানে কি না, কোনো তারা, সেটা যদি কখনো কালক্রমে নিভে যায়, তখন যেটা পড়ে থাকে সেটা হচ্ছে স্টেলার রিমেনেন্টস। স্টার্সগুলো যখন তাদের শেষ অবস্থায় চলে আসে, এদের মধ্যে আমরা আস্তে আস্তে পড়ব যে কিছু কিছু সুপারনোভা হয়ে যায়। তো সেই সুপারনোভার যে রিমেনেন্টসগুলো, সেগুলো থাকবে। তারপর নিউট্রন স্টার থাকবে। তারপর ব্ল্যাক হোল থাকবে। তারপর থাকবে কসমিক ডাস্ট অ্যান্ড গ্যাস, এই থাকবে।
তো এর মধ্যে আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা খুবই সামান্য অংশ, সেটা হচ্ছে স্টার্স নিয়ে পড়েছিলাম। স্টার্স মানে হচ্ছে আমাদের সানের মতো দেখতে যে সেলেস্টিয়াল অবজেক্টগুলো, যেটা বার্ন করছে। এবার এই বার্ন করছে কথাটার মানে কি? বার্ন করছে কথাটার মানে হচ্ছে যে ওর মধ্যে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন দুটো তিনটে জুড়ে গিয়ে একটা হিলিয়াম তৈরি করছে। দিস ইজ ভেরি ভাইটাল। যখনই দুটো হাইড্রোজেন জুড়ে হিলিয়াম তৈরি হবে, তখন সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে যে সেখানে একটা অসম্ভব বেশি একটা টেম্পারেচার তৈরি হবে, অনেক হিট ডেভেলপ করবে। এইগুলোই হচ্ছে স্টারেদের মধ্যে যে আলোটা বেরোয়, যে হিটটা সেখান থেকে বেরোয়, তার সোর্স, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এখন নিউক্লিয়ার ফিউশন মানে সেটা তো আর রিনিউয়েবল নয়, কাজেই তার মধ্যে যেটুকু আছে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনগুলো কালক্রমে শেষ হয়ে যেতে থাকে। তো তখন কি হবে? স্বাভাবিকভাবেই যদি আমাদের কম হাইড্রোজেন সাপ্লাই থাকে, তাহলে তার রেট কমে যাবে। রেট কমে গেলে তখন কি হবে? হিট কমে যাবে। হিট ডেভেলপ কমে গেলে কি হবে? তার যে টেম্পারেচার সেটা কমবে। টেম্পারেচার কমলে আমরা কি জানি? একটা লোহার রড আছে, সেটাকে ওই কামারশালায় যেমন দেখা যায় যে খুব গরম হয়ে গেলে সেটা হোয়াইট হট হয়, আরও বেশি হলে সেটা ব্লু হবে, আবার যখন কম গরম হবে সেটা রেড হবে। তো ওই জন্য স্টারটা প্রথমে আস্তে আস্তে করে রেড হতে শুরু করে। তার মানে কি? ইট ইজ ডাইং। এটার যে অবস্থা, সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল ক্রমশ কমে আসছে। কমে আসার ফলে তার মধ্যে কিছুটা এনার্জির ঘাটতি দেখা দিয়েছে, সেই জন্য সে আর অতটা হিট প্রডিউস করতে পারছে না, যার জন্যে ওটাকে আমরা এখান থেকে রেড দেখছি। একেই বলা হচ্ছে রেড জায়ান্ট। তো যাই হোক, এখানে আর একটা কথা আমি আগের দিন বলেছিলাম, মনে আছে কিনা জানি না, একটু রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা স্টার ফর্মেশন হয় কী করে। এই কসমিক যে গ্যাস বা ডাস্ট, সেগুলো যদি কোনো কারণে তারা খুব কাছাকাছি অনেকগুলো জমা হয়ে যায়, তখন তারা কি করবে? তারা গ্র্যাভিটেশনাল পুলের জন্যে একজন একজনকে অ্যাট্রাক্ট করবে। তার ফলে একটা বিরাট মাস তৈরি হবে, যে মাসটা কোনো তার মধ্যে টেম্পারেচার বেশি নেই, আগুন তার থেকে যে লাইট বেরোনোর কোনো প্রশ্নই নেই। সেটা ক্রমশ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্যে সেটা কন্ট্রাক্ট করবে, সেই বডিটা কন্ট্রাক্ট করার সময় ওর মধ্যে কি হবে, যে যদি হাইড্রোজেনের ডেনসিটিটা বাড়বে, ডেনসিটি বাড়তে বাড়তে একটা ক্রিটিক্যাল ডিস্টেন্সের থেকে যখন হাইড্রোজেনের অ্যাভারেজ ডিস্টেন্স কমবে, তখনই সেখানে নিউক্লিয়ার ফিউশন তৈরি হবে। নিউক্লিয়ার ফিউশন মানে কি? যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার মানে প্রোটনের সংখ্যা হচ্ছে একটা, আর হিলিয়ামের প্রোটনের সংখ্যা হচ্ছে দুটো। কিন্তু হিলিয়ামের মধ্যে আবার দুটো নিউট্রনও আছে, যার জন্যে এখানে ঠিক দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস জুড়ে হিলিয়াম হতে পারে না। সেখানে একটা চেন আছে, যে চেনটার কথা সাধারণ স্যার বলবেন, বা যে কোনো নিউক্লিয়ার ফিজিক্সের বইতে দেখলে পাওয়া যাবে আর কি। তো সেইখান থেকে দেখা যাবে যে হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে কী করে হিলিয়াম তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে প্রচণ্ড একটা হিট ডেভেলপ করছে। এটা হলো ফার্স্ট স্টেজ। এরপরেতে যখন হাইড্রোজেনের সংখ্যা কমে আসবে, হাইড্রোজেন নিউক্লিয়াসের সংখ্যা কমে আসবে, তত হিটটা কমে যাবে। তার ফলে কী হবে? গ্র্যাভিটেশনাল পুলটা আবার বেড়ে যাবে, যার ফলে জিনিসটা আবার কন্ট্রাক্ট করতে চাইবে। এবার যখন কন্ট্রাক্ট করবে, তখন অনেক সময় কিছু কিছু বিদঘুটে ব্যাপার হয়, যেমন হচ্ছে আউটার ক্রাস্ট, যেটার হয়তো কি ডেনসিটি, বললেন স্যার? কন্ট্রাক্ট করবে ওইখান থেকে, স্যার একবার বলুন। যখন কন্ট্রাক্ট করবে তখন অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে। যেমন হচ্ছে আউটার ক্রাস্টে যেটা আছে তার ডেনসিটি তো কম, ভেতরের পার্টটা কন্ট্রাক্ট হয়ে গেল, আউটার পার্টটা কন্ট্রাক্ট করতে পারলো না, আউটার পার্টটা ঠান্ডা হয়ে গেল। এরকমও হতে পারে ঘটনা। আচ্ছা। মানে যেটা স্টারটা তাকে ঘিরে একটা মানে নিভন্ত প্রায়, গরম কিন্তু ওরকম লাইট এমিট করছে না, এরকম একটা
একটা একটা বডি তৈরি হয়ে গেল আর কি, এরকম ঘটনাও ঘটতে পারে। তো এই যে সেকেন্ড ফেজে, হ্যাঁ আর্থের মতো। হ্যাঁ ওই রকমই অনেকটা, তবে আর্থে যেরকম একেবারে শক্ত, এরকম হতে একটা স্টারের বহু মানে কোটি কোটি বছর সময় লাগে। অ্যাটলিস্ট আচ্ছা ওর আচ্ছা টেম্পারেচার কম আর কি, গ্যাসিয়াসই রইল কিন্তু ওর টেম্পারেচার কম আর কি। তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার যে ভেতরের পার্ট যেটা, সেই ভেতরের পার্টটা আবার কন্ট্রাক্ট হতে শুরু করে দেবে। হয় গোটাটা কন্ট্রাক্ট করবে, নয় ভেতরের পার্টটা কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে কি হবে, আবার ওর মধ্যে যে হিলিয়ামগুলো আছে সেই হিলিয়ামগুলো খুব কাছাকাছি এসে যাবে। তো এরকম কাছাকাছি আস্তে আস্তে তখন কি হবে, যে হিলিয়ামটা আবার ফিউশন করতে শুরু করবে। হিলিয়ামের মধ্যে প্রোটনের নাম্বার দুটো, কাজেই যদি দুটো হিলিয়াম যোগ হয়ে যায় তাহলে সেখানে তখন দেখা যাবে কি, যে আমরা কার্বন পেয়ে যাচ্ছি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, বা আরও ওপরে অক্সিজেন পেয়ে যাচ্ছি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। আমার দুটো চারটে হিলিয়াম নিউক্লিয়াস দরকার যারা জড়ো হয়ে একসঙ্গে ওটা তৈরি করবে। আর কার্বনের হচ্ছে 6, তিনটে হিলিয়াম নিউক্লিয়াস একসঙ্গে মিলিয়ে একটা কার্বন নিউক্লিয়াস তৈরি করবে। তো এর জন্য প্রচণ্ড হিট তৈরি হবে। তো এই হিটটা আবার কি করবে, কন্ট্রাকশনকে বাধা দেবে। তাহলে যেরকমভাবে একটা স্টার, সেটা একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল, যে গ্র্যাভিটেশনের জন্য ছোট হচ্ছে, আর ফিউশনের যে হিট তৈরি হচ্ছে সেটা ওকে এক্সপ্যান্ড করে রেখে দিচ্ছে। এই যে একটা ব্যালেন্স, হিটটা স্যার এক্সপ্যান্ড করে, হিটটা স্যার এক্সপ্যান্ড করাচ্ছে কি করে? এক্সপ্যান্ড করছে হিট যদি হয় তাহলে পিভি ইকুয়ালস টু আর টি। টি যদি তোর বেড়ে যায়, হ্যাঁ পি যদি অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে, অটোমেটিক্যালি ভি বেড়ে যাবে। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশনটাকে ও কাউন্টার করছে, গ্র্যাভিটেশনের জন্য ছোট হতে চাইছে আর এটার জন্য বড় হতে চাইছে। তাহলে ও ব্যালেন্সে থাকলো, ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে রইলো। ও আচ্ছা। এইবার অনেক সময় দেখা যাচ্ছে কি, যে কার্বনই হয়তো লাস্ট চেন, কার্বনের পরে আর ওটাকে ফার্দার ফিউশন হতে পারে না, বা কখনো কখনো কার্বনটাই লাস্ট হয় ফিউশনের পর, তারপরে আর হতে পারে না। কারণটা এসবি স্যারের বলে দেওয়ার কথা, যে নিউক্লিয়ার ফিউশন হতে গেলে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলায় যে একটা কার্ভ পাওয়া গেছিল, সেই কার্ভের যে স্টেবিলিটি যেটা, সেটা রিচ করে যায়। কাজেই তারপরে আর নিউক্লিয়ার ফিউশন পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমি স্টারটার সম্পর্কে যা লিখে দিয়েছি ওখানে, সেটা একটু পড়ে নিতে হবে। এবার আমরা আজকের টপিকস হচ্ছে স্টেলার রিমেনেন্স, মানে আমি যেটা আগে শুরু করেছিলাম, যে একটা স্টার সে আস্তে আস্তে বার্ন আউট করে যাচ্ছে। বার্ন কথাটা খুব একটা মেটাফোর অর্থে, কারণ এখানে তো সত্যি সত্যি আগুন জ্বলে না, এখানে ফিউশন হয়, ফিউশনের জন্য যা হওয়ার হয়। কাজেই এখানে ওই রকম একটা কোনো ঘটনা ঘটছে, যে হাইড্রোজেনের পরিমাণটা ডিপ্লেট হয়ে যাচ্ছে। তখন কি হবে, এই যেখানে লেখা আছে সেভারাল অফ দ্য অবজেক্টস we see in the sky are not stars, they are the remains of dead stars। মানে ডেড স্টার মানে যার মধ্যে আর জ্বলছে না এমন একটা স্টারের অবশিষ্ট অংশটা। দে মে হ্যাভ আনইউজুয়াল প্রপার্টিস মেকিং দেম সাবজেক্ট অফ আওয়ার স্টাডি। এখানে অনেক অসম্ভব অসম্ভব জিনিস হয়, যেগুলো আমরা পরে ধীরে ধীরে আলোচনা করে নেব। অ্যাকচুয়ালি স্টারটা বোধ হয় শাহজাহান স্যারের পড়ানোর কথা, সেকেন্ড চ্যাপ্টার। শাহজাহান স্যার নিশ্চয়ই ক্লাস নিচ্ছেন, এখন কতদূর গেছেন, প্রিলিমিনারিতে আছেন নিশ্চয়ই। আচ্ছা, দে মে হ্যাভ আনইউজুয়াল, হ্যাঁ হলো হোয়াইট ডোয়ার্ফ। এইবার কি হলো, তারা যেটা তৈরি হলো তার নাম হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ। এ হোয়াইট ডোয়ার্ফ অলসো কল্ড দ্য ডিজেনারেট ডোয়ার্ফ। ডিজেনারেট কথাটার মানে কি আমরা একটু পরে আলোচনা করছি। Is a stellar core remnant composed mainly of electron degenerate matter। আচ্ছা, একটু বুঝে দেখি আমরা জিনিসটা কি বলতে চাওয়া হচ্ছে, যে এটার কোরে এমন একটা আছে
stellar core remnant composed of mostly electron degenerate matter। মানে হচ্ছে যে যখন আমরা একটা স্টারকে দেখছি যে তার ফুয়েলগুলো ক্রমশ কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, তারা তো গ্র্যাভিটেশনাল পুলের জন্য ছোট হতেই থাকবে, কিন্তু ছোট হতে হতে একটা সময় আসে যখন দেখা যায় কি যে দুটো অ্যাটম তারা এত কাছাকাছি এসে গেছে যে তারা একটা সিস্টেম ফর্ম করতে চাইছে। এখন সিস্টেম যদি ফর্ম করতে যায় তখন গন্ডগোলটা কোথায়, না পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে যে কিছুতেই দুটো ইলেকট্রনের সেম চারটে কোয়ান্টাম নাম্বার থাকা যাবে না। তো তাহলে এখানে যদি দুটো অ্যাটম কাছাকাছি এসে একটা সিস্টেম তৈরি করে, তাহলে তখন কি হচ্ছে যে আমরা দু সেট ইলেকট্রন পাচ্ছি যাদের একই রকম কোয়ান্টাম নাম্বার হয়ে যাচ্ছে। কাজে এটা পসিবল নয়। এতে দেখা যায় কি যে একটা ইলেকট্রন একটু আস্তে ঘুরে, একটা একটু বেশি জোরে ঘুরে, যাতে করে এনার্জি লেভেলগুলো একটু শিফট করে যায়। এইভাবে তারা ব্যাপারটাকে ম্যানেজ করে। কিন্তু এইরকম যদি অনেক 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 অ্যাটম চলে আসে, তখন তারা কি হচ্ছে যে খুব কাছাকাছি চলে এলেই তো ইলেকট্রনটা ডিজেনারেট হতে হবেই। মানে তাদের একটা সিস্টেম ফর্ম করতে হবেই। একটা সিস্টেম ফর্ম করা মানেই হচ্ছে কোয়ান্টাম নাম্বারগুলো সেম হতে হবেই। এই ঘটনাটা ঘটতে দেবো না, যার জন্য সেখানে এই ইলেকট্রন ডিজেনারেশন ঘটনাটা ঘটছে। বুঝা গেল? মানে খুব কাছাকাছি চলে এলেই অ্যাটমগুলো মিলিয়ে একটা সিস্টেম হবে। আর একটা সিস্টেম হতে গেলে কি আচ্ছা হবে, তাদের যে ইলেকট্রনগুলোর এক একটা অ্যাটমের জন্য এক এক সেট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার আছে। এখন সবারই তো একই কোয়ান্টাম নাম্বার আছে। তাহলে যদি তারা ফিউজ করে একটা সিস্টেম হতে চায়, তাহলে একই ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন সবার একই কোয়ান্টাম নাম্বার কি করে থাকবে? থাকতে পারবে না। সেই জন্য ওরা ঘটনাটাই ঘটতে দেবে না। এটাকেই বলা হচ্ছে ইলেকট্রন ডিজেনারেসি। এর ফলে কি হচ্ছে, একটা রিভার্স প্রেশার তৈরি হচ্ছে, যেটা স্টারটাকে ছোট, গ্র্যাভিটেশনাল পুলের জন্য ছোট হতে দিচ্ছে না। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই জন্য এটাকে বলা হচ্ছে ডিজেনারেটেড ডোয়ার্ফ। হোয়াইট ডোয়ার্ফ, হোয়াইট ডোয়ার্ফ কথাটা কেন বলা হচ্ছে, না ওটা তো স্টার হিসেবে অনেক বড় ছিল। একটা হোয়াইট ডোয়ার্ফ হতে গেলে একটা মোটামুটিভাবে 8 টাইমস দ্য মাস অফ দ্য সান অব্দি হতে পারে তার মাস। তার থেকে বড় হলে আর সে ডোয়ার্ফ, হোয়াইট ডোয়ার্ফ হতে পারবে না। এই যে লিমিটটা, এই লিমিটটাকে বলা হয় চন্দ্রশেখর লিমিট। এই চন্দ্রশেখর লিমিটের থেকে যদি ছোট হয়, তবে সেক্ষেত্রে তার চেয়ে কম মাস হয়, তবে সে কিন্তু হোয়াইট ডোয়ার্ফ হতে পারবে। চন্দ্রশেখর লিমিটের থেকে যদি বেশি হয়, তাহলে কিন্তু সে হোয়াইট ডোয়ার্ফ আর হতে পারবে না। তারা কি হবে আমরা পরে ডিসকাস করে নেব। আচ্ছা এ হোয়াইট ডোয়ার্ফ ইজ ভেরি ডেন্স। বুঝতেই পারা যাচ্ছে যে কোনো রকম এক্সপ্যান্ড করতে পারছে না। এই ইলেকট্রন ডিজেনারেসির জন্য আর কতটা প্রেশার হবে। কাজেই ইকুইলিব্রিয়ামটা যখন আসে, তখন সেটা ভীষণ ডেন্স হয়ে যায়। এটা একটা এখানে একটা হিসেব দেওয়া হয়েছে। ইটস মাস ইজ কম্পারেবল টু দ্যাট অফ দ্য সান। এটা একটা বললাম যে পয়েন্ট, ধরা যাক 8 টাইমস মাস অফ দ্য সান থেকে 8 টাইমস দ্য মাস অফ দ্য সান। এই বিরাট রেঞ্জে হোয়াইট ডট হতে পারে। তার মানে এটা সূর্যের থেকে হয় সমান বা তার থেকে একটু ভারী হয়। হোয়াইল ইটস ভলিউম ইজ কম্পারেবল টু দ্যাট অফ দ্য আর্থ। এর যে মানে ভলিউমটা, সেটা আর্থের সমান। তাহলে কতখানি ডেন্স হবে এটা। এ হোয়াইট ডোয়ার্ফস faint luminosity comes from the emission of the stored thermal energy. আমাদের পৃথিবীর মধ্যেও তো থার্মাল এনার্জি আছে, তাই না? মাটির মধ্যে আছে, যার থেকে আগ্নেয়গিরি মাঝে মধ্যেই বেরিয়ে যায়। সেরকম এইসব যে হোয়াইট ডোয়ার্ফ, ঠান্ডা হয়ে গেলেও তার মধ্যেটা গরম থাকে। সেই গরমের জন্য আমরা ওকে দেখতে পাই। হয়তো খালি চোখে দেখতে পাবো না, কিন্তু আমরা যদি ইনফ্রারেড ইউজ করি, টেলিস্কোপ, তাহলে সেখানে আমরা তাকে দেখতে পাবো। নো ফিউশন টেক্স প্লেস ইন এ হোয়াইট ডোয়ার্ফ। The nearest white dwarf known white dwarf is Sirius B, which is 8.6 light years away. 8.6 লাইট ইয়ার্স মানে আমরা এখান থেকে যদি মানে লাইটকে সিগন্যাল পাস করাই, তাহলে পৃথিবী থেকে সিরিয়াস বিতে যেতে
8.6 ইয়ার্স লাগবে। দ্য স্মলার কম্পোনেন্ট অফ দ্য সিরিয়াস বাইনারি স্টার। এই কথাটার মানে কি? বাইনারি স্টার মানে কি? বাইনারি স্টার কথাটার মানে হচ্ছে দুটো স্টার যদি একজন আর একজনকে কেন্দ্র করে ঘোরে, দুটো স্টার কাছাকাছি আছে, এইবার দুজনের মাসই তো প্রায় সমান। পৃথিবী যেমন কি খুবই হালকা, সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যকে নড়াতে পারছে না। আমি এক্সাম্পলটা এরকম করে দিই যে তোরা যখন খুবই ছোট ছিলিস, হয়তো 1.5 বছর 2 বছর বয়স, তখন তোদের মা তোর হাত ধরে ঘোরাতে পারতেন এবং নিজে একটুও নড়তেন না। কিন্তু তোরাই যখন 4-5 বছর বয়স হয়ে গেলি, তখন যদি আবদার করতো মা আমাকে আবার ঘোরাও ছোটবেলার মতো, তখন কিন্তু মাকেও রীতিমতো হিলে যেতে হবে, তাহলে পারবে না। তো এটাও তাই, যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তখন কিন্তু সূর্য নড়ছে না। কিন্তু যদি সূর্যের সমান মাসের একটা স্টার সূর্য থেকে বেশ কিছু দূরে থাকে, তাহলে কি হবে? তারা একজন একজনের উপরে পাক খাবে। কার অ্যাবাউটে পাক খাবে? না, দুটো স্টার যোগ করলে যে লাইন পাওয়া যায়, সেই লাইনের সেন্টার অফ মাস যেটা হবে, সেই সেন্টার অফ মাসের চারদিকে দুজনে ঘুরবে। এদের বলা হয় বাইনারি স্টার। অনেকগুলো বাইনারি স্টারই আমরা জানি। তার মধ্যে এই যে সিরিয়াস বি, এটা হচ্ছে কি, যে সিরিয়াস একটা বাইনারি স্টার আছে। বাইনারি মানে দুটো স্টার হবে, তার একটা সিরিয়াস এ আর একটা হচ্ছে সিরিয়াস বি। তো এই সিরিয়াস এ যেটা, সেটা চোখে দেখা যায়, আর সিরিয়াস বি যেটা, সেটা হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ। কাজে তাকে চোখে দেখার রাস্তা নেই। কিন্তু আমরা কি করে বুঝতে পারবো যে আছে? সিরিয়াস এ, তাকে যদি আমরা ঘুরতে দেখি তার একটা কমন সেন্টার অফ মাসের অ্যাবাউটে, তাহলে তখনই আমরা ধরে নেব যে ওই দিকে কেউ একটা আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে। তো সেইটাই হচ্ছে সিরিয়াস বি। আর তারপরে যদি আমরা ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে আমরা তাকে অস্তিত্ব টের পেয়ে যাই, তাহলে আমাদের হিসেবটা মিলে যায়। There are currently thought to be 8 white dwarfs among the 100 star systems near the sun. আমাদের এই সূর্যের কাছাকাছি যে স্টারসগুলো আছে 100টা, তার মধ্যে 8খানা অন্তত আছে হোয়াইট ডোয়ার্ফ। তাহলে বোঝা যাচ্ছে যে অনেক স্টার আছে হোয়াইট ডোয়ার্ফ যারা অলরেডি নিভে গেছে। The unusual faintness of white dwarfs was first recognized in 1910. ওই যে হোয়াইট ডোয়ার্ফগুলো তাও খালি চোখে দেখতে পাওয়া যায়, বিরাট বিরাট টেলিস্কোপ দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো। তাদের মধ্যে এই 1910 সালে এটা প্রথম দেখা গেছিল আর কি, এই হোয়াইট ডোয়ার্ফকে অর্ডিনারি টেলিস্কোপ দিয়ে। আর হোয়াইট ডোয়ার্ফটা বলেছিলেন উইলিয়াম লুটেন, যিনি 1922। White dwarfs are thought to be the final evolutionary state of stars where mass is not high enough to become a neutron star. আবার আমি ওই চন্দ্রশেখর লিমিটের কথা বলছি। চন্দ্রশেখর লিমিটের থেকে যদি কম হয় তবে আমরা বলবো যে সেটা হোয়াইট ডোয়ার্ফ হবে। আর চন্দ্রশেখর লিমিটের থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেটা প্রথমে নিউট্রন স্টার হবে, তারপর সুপারনোভাটা হতে পারে। দিস ইনক্লুডস 97% of the other stars in the Milky Way. বুঝতে পারছিস যে আমরা যদি অন্য স্টারগুলোকে 97% অফ দ্য আদার স্টার্স ইন দ্য মিল্কি ওয়ে দেখি, তাহলে তার মধ্যেও এরকম অনেক হোয়াইট ডোয়ার্ফ আমরা খুঁজে পাবো বলে আমাদের ধারণা। After the hydrogen fusing period of a main sequence star of low or medium mass ends, such a star will expand to a red giant, during which it fuses helium to carbon and oxygen. যে কথাটা বলা হচ্ছিল যে যখন ফাইনাল স্টেজ, যেখানে হিলিয়াম জুড়ে কার্বন কি অক্সিজেন হওয়া শুরু হয়েছে, সেই অবস্থায় টেম্পারেচার অনেক কমে গেছে। এখন অনেকের মনে হতে পারে যে হাইড্রোজেন থেকে যখন হিলিয়াম হয় তখন কি বেশি হিট তৈরি হয়? হিলিয়াম থেকে কার্বন হওয়ার সময় কি কম হিট তৈরি হয়? উত্তরটা কিন্তু না।
ওটা মোটামুটি একই রকম হিট তৈরি হয়, হিলিয়াম থেকে কার্বন হলে সেম প্রায় তৈরি হবে। কিন্তু এখানে হাইড্রোজেনের যতটা সাপ্লাই থাকে, যখন আমরা হিলিয়ামগুলোকে ফিউজ করে কার্বন বা অন্যান্য তৈরি করা হয়ে যাচ্ছে যখন, তখন কিন্তু অত হিলিয়াম অ্যাভেলেবল থাকে না, যার জন্যে ওখানে যে গ্যাসটা, সেই গ্যাসটা কিন্তু অতটা গরম হতে পারে না, যার জন্যে ওটা রেড জায়েন্ট বলা হয় ওকে। জায়ান্ট কেন না, ওরা অনেকটা ছড়িয়ে পড়ে। আর রেড কেন না, ওর টেম্পারেচারটা অনেক কম, যার জন্য কি হচ্ছে, টেম্পারেচার কম হলে আমরা দেখেছি যে তার কালারটা রেডের দিকে চলে আসে। এই জন্য এদের বলা হচ্ছে রেড জায়ান্ট স্টার। এখানে লেখা আছে অ্যাপ্রক্সিমেটলি 10 টাইমস দ্য সোলার মাস। এইটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। এই চন্দ্রশেখর লিমিটের থেকে নিচে থাকতে হবে। আর এই রকম স্টার 97% মিল্কি ওয়ে স্টারের মধ্যে আছে, এই 10খানা সোলার মাসের নিচের স্টার, তার মানে সবাই প্রায় আমাদের সানের মতোই স্টার। After the hydrogen fusing period of main sequence stars of lower medium mass age, such a star will expand to a red giant, during which it fuses helium to carbon and oxygen in its core by the triple alpha process. If a red giant has insufficient mass to generate the core temperatures required to fuse carbon, যে কথাটা বলা হয়েছিল যে অনেক সময় হিলিয়ামই শেষ হয়ে যায়, কার্বন আর ফিউজ করতে পারে না। কিন্তু কার্বনকে ফিউজ করতে হলে কত হতে হবে টেম্পারেচার? 1 বিলিয়ন কেলভিন। সেই 1 বিলিয়ন কেলভিন টেম্পারেচার যদি হিলিয়াম বার্ন করে তৈরি না হতে পারে, অ্যান ইনার্ট মাস অফ কার্বন অ্যান্ড অক্সিজেন উইল বিল্ট আপ অ্যাট ইটস সেন্টার। একদম মাঝখানে একটা ইনার্ট মাস অফ কার্বন আর অক্সিজেন তৈরি হয়ে যাবে। আফটার সাচ এ স্টার shades its outer layer to form a planetary nebula. যে কথাটা আগে বলছিলাম আমি, যে আউটার যে লেয়ারগুলো আছে সেগুলোকে তাড়িয়ে দিল, ভেতরে কার্বন আর অক্সিজেন দিয়ে একটা কোর তৈরি হতে থাকলো, তাহলে বাদ বাকি জায়গাটা যেটা, সেই জায়গাটুকুতে কেবল হিলিয়াম ফিউজ করবে, সেই জন্য ওটা হচ্ছে রেড জায়েন্ট। আফটার সাচ এ স্টার shades its outer layers and forms, তবে পরে যেটা ব্র্যাকেটে লিখেছি ওটা খুব মানে দরকার নেই, মানে প্ল্যানেটারি মিডিয়াম বলা নেবুলা বলা হচ্ছে, কিন্তু এর সঙ্গে প্ল্যানেটের কোনো সম্পর্ক নেই আর কি। They are unrelated to planets or exponents will leave behind a core, which is the remnant white dwarf. মানে যদি কোরটা বের থেকে বাইরের যে অংশটা সেটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভেতরের অংশটাকে আমরা বলবো হোয়াইট ডোয়ার্ফ। Usually white dwarfs are composed of carbon and oxygen. If the mass of the parent star is between 8 and 10.5 solar mass, the core temperature will be sufficient to fuse carbon but not neon. মানে কার্বন অবধি ফিউজ করতে পারবে যদি সোলার মাসটা 8 থেকে 10.5 সোলার মাসের মধ্যে হয়। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখছি যে সোলার মাসের ধারণাটা এখানে কেন ইম্পর্ট্যান্ট, তার কারণই হচ্ছে যে আমাদের যদি সোলার মাসটা, ওদের যে আর কি স্টারের যে মাস, সেটা যদি অনেক বেশি হয়, তাহলে তাদের গ্র্যাভিটেশনাল পুলটা অনেক বেশি হবে। যদি গ্র্যাভিটেশনাল পুলটা ওর থেকে অনেক বেশি হয়, তখন কি হবে না, ওরা আর মানে আরও বেশি কন্ট্রাক্ট করতে পারবে, আর যত বেশি কন্ট্রাকশন হবে তত বেশি টেম্পারেচার রেজ করবে। এরকম করে যদি কার্বনকে যে ফিউজ করার মতো 1 বিলিয়ন কেলভিন যদি তৈরি হয়ে যায়, তখন কার্বনটাই তখন আবার ফিউজ করতে শুরু করবে। The core temperature is sufficient to fuse carbon but not neon, in which case an oxygen neon magnesium white dwarf may form. মানে যদি ওটা 8.8 থেকে 10.5 সোলার মাসের মধ্যে থাকে, তখন কার্বন দুটো ফিউজ করে ম্যাগনেসিয়াম তৈরি হয়, আর ওখানে যে নিয়নটা তৈরি হয়েছিল
সেই নিয়নটা আর কিছু করতে পারে না, ফলে অক্সিজেনকে করতে পারলো না, নিয়নকে করতে পারলো না, কার্বনকে জুড়ে ম্যাগনেসিয়াম করে গেল। তাহলে হোয়াইট ডোয়ার্ফের মধ্যে অক্সিজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম থাকবে। আর যদি ওরা 8.5-এর থেকে নিচে হয় তাহলে সেখানে কি হবে, যে ওরা হিলিয়ামকে ফিউজ করতে পারবে না, যার ফলে সেখানে হিলিয়াম হোয়াইট ডোয়ার্ফ তৈরি হবে। আচ্ছা। আচ্ছা, আমাদের তারা দিতে শুরু করেছে, বলছে 8 মিনিট সময় আছে, দেখা যাক 8 মিনিটে কতটা করা যায়। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যাক কলেজ যদি গুগল ড্রাইভটা, গুগল স্যুটটা যদি তাড়াতাড়ি কিনে ফেলতে পারে। গুগল স্যুটের তো অনেক খরচ না, ইন্ডিভিজুয়ালি কেনা যায় না। আসলে এই জায়গাগুলো ধরে ধরে বলে না দিলে ঠিক বোঝা যাবে না। আচ্ছা, দ্য মেটেরিয়াল ইন এ হোয়াইট ডোয়ার্ফ নো লঙ্গার আন্ডারগোজ ফিউশন রিয়াকশন, যেটা আমি আগেই বলেছি যে ওর মধ্যে থেকে আর কোনো ফিউশন রিয়াকশন হয় না। যে ফেইন্ট একটা লাইট কিংবা ইনফ্রারেড যেটা বেরোয়, সেটা হচ্ছে ওর মধ্যে যে গরমটা থেকে যাচ্ছে সেটার জন্য। সো দ্য স্টার হ্যাজ নো সোর্স অফ এনার্জি, অ্যাজ এ রেজাল্ট ইট ক্যানট সাপোর্ট ইটসেলফ by the heat generated by fusion against gravitational collapse, যে কথাটা বলা হচ্ছিল, গ্র্যাভিটেশনের জন্য ওটা কোলাপস করতে শুরু করবে, but is supported only by electron degeneracy pressure causing it to be extremely dense, কারণ ইলেকট্রন ডিজেনারেসি প্রেশারটা অনেক কম, কাজেই ও আরো অনেক অনেক মানে কন্ট্রাক্ট করতে পারবে, যার জন্য ওটা এক্সট্রিমলি ডেন্স হবে। দ্য ফিজিক্স অফ ডিজেনারেসি yields a maximum mass for a non-rotating white dwarf, the Chandrasekhar limit, approximately 1.44 times the mass of the Sun, beyond which it cannot be supported by electron degeneracy pressure. মানে এর থেকে যদি কম হয়ে যায় 1.44 টাইমস মাস অফ দ্য সান, তার থেকেও যদি কম হয়ে যায় তখন আর ইলেকট্রন ডিজেনারেসি প্রেশারও ওকে কিছু করতে পারে না, হুইচ ইজ কেপেবল। হ্যাঁ, in particular electron degeneracy pressure is what supports white dwarfs against gravitational collapse, and the Chandrasekhar limit, the maximum mass a white dwarf can attain, arises naturally due to physics of electron degeneracy. তো এই কথাটা আমি একটু আগেই বুঝিয়ে বলেছি যে কি করে ইলেকট্রন ডিজেনারেসি থেকে একটা প্রেশার তৈরি হয়, না বুঝতে পারলে বলা যেতে পারে। As the mass of the white dwarf approaches the Chandrasekhar limit, gravity attempts to squeeze the star into a smaller volume, forcing electrons to occupy higher energy states and attain faster velocity. যে কথাটা বলছিলাম যে ইলেকট্রনগুলো যদি, অ্যাটমগুলো যদি কাছাকাছি এসেই পড়ে তখন ইলেকট্রনগুলো কি করবে না, কেউ জোরে ঘুরবে, কেউ একটু আস্তে ঘুরবে, যার ফলে ওদের একটা ডিজেনারেসিটা ওরা ভেঙে ফেলছে। ও আচ্ছা। And the white dwarf collapses into a much denser state. এই যে এখানে বলা আছে electron degeneracy occurs at densities about 10 to the power 6 kg per meter cube. কতখানি ডেন্স বুঝতেই পারছিস। আমাদের ছোটবেলায় একটা ম্যাচ বক্স, এই ম্যাচ বক্স হ্যাঁ। যদি স্টার মেটেরিয়াল ভরে রাখা হয় তাই বলা হয়েছিল 40 জন কুলি লাগবে। তো এইটা থেকে বুঝতেই পারছিস 40 জন কুলি তো দূরের কথা, 10 to the power 6 কেজি থাকে 1 মিটার কিউবে। তাহলে একটা দেশলাই বক্সের মধ্যে আমি যদি ভরে আনি ওটা, সেটা তুলতে কত হাজার জন কুলি লাগবে।
A carbon oxygen white dwarf approaches its mass limit typically by mass transfer from a companion star. এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে কার্বন অক্সিজেন হোয়াইট ডোয়ার্ফ যেটা, সেটা তার যে মাস লিমিট যেটা, সেটা অ্যাপ্রোচ করে কি করে না, অন্য কাছে পিঠে স্টার থেকে কিছু কিছু করে আহ, টেনে নিচ্ছে, কিছু অংশ টেনে নিয়ে নিজে অ্যাবজর্ব করে নিচ্ছে। মে এক্সপ্লোড অ্যাজ এ টাইপ 1A সুপারনোভা, বুঝতে পারছিস? দ্যাট অকার্স ইন বাইনারি সিস্টেম। এই বাইনারি সিস্টেমে যখন একজনের থেকে এরকম নিয়ে নিয়ে আর একজন বড় হচ্ছে, ক্রমশ বড় হয়ে সে হ্যাঁ সুপারনোভাইজ হয়ে গেল, মানে এমন স্টার হলো যেটা এক্সপ্লোড করে। হ্যাঁ, তো সেটাকে বলা হচ্ছে টাইপ 1A। আচ্ছা which is via a process known as carbon detonation. SN1006 একটা স্টারের নাম, একটা সুপারনোভার নাম, যেটা এইভাবে তৈরি হয়েছে, বুঝতে পারছিস? কার্বন হ্যাঁ হ্যাঁ ডিটোনেশন মানে কি, যে কার্বনটাকে ফুয়েল হিসেবে ইউজ করে তারা বাস্ট করছে, মানে ফিউশন হচ্ছে, যার ফলে এই সুপারনোভা তৈরি হলো, এক্সপ্লোড করলো। A white dwarf is very hot when it forms, but because it has no source of energy, it will gradually cool as it radiates energy. যত সময় যাবে ও হিটটাকে ছেড়ে দিচ্ছে, তার ফলে রেডিয়েট তো করবে এনার্জি। This means that the radiation which initially has a high color temperature, এই কালার টেম্পারেচার কথাটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, এটা হচ্ছে ফটোগ্রাফির একটা কথা, যারা ছবি টবি তোলে তারা কালার টেম্পারেচারটা বুঝতে পারে। হ্যাঁ, আমি এরকম সোজাভাবে বোঝাতে পারবো না, যে এক একটা লাইট, টাইপের লাইট, তাকে দেখতে মানে যেরকম, তার উপর নির্ভর করবে তার কালার টেম্পারেচার। টিপিক্যালি আচ্ছা আচ্ছা। Kelvin temperatures for commercial and residential lighting applications fall somewhere on a scale of 2000 K থেকে 6500 K এর মধ্যে পড়ে ওটা, ঠিক আছে? হ্যাঁ ওই জন্য ওটা লাল হয়ে যায় ক্রমশ। অন এ ভেরি লং টাইম এ হোয়াইট ডোয়ার্ফ will cool and its material will begin to crystallize, starting with the core. The star's low temperature means it will no longer emit significant heat or light, but it will become a cold black hole, black dwarf, because the length of time it takes for a white dwarf to reach the state is calculated to be longer than the current age of the universe. বুঝতে পারছিস? It is thought that আচ্ছা no black dwarfs yet exist, মানে তৈরি হয়নি, তৈরি হওয়ার জন্য যে টাইম আছে সেই টাইমটা কিন্তু এই এবার শেষ করে দিচ্ছি, বলছে 1 মিনিটের কম আছে, কাজেই আমি শেষ করে দিই, নইলে নিজে নিজে অফ হয়ে যাবে। ঠিক আছে স্যার ঠিক আছে। ওকে।